বন্ধুরা, তোমরা কি জানো যে পাখা আকৃতির বসতিও আমরা দেখতে পাই? আমরা গ্রামীণ বসতি যখন নকশা পড়েছি আমরা কিন্তু সেখানে পাখা আকৃতির বসতিও আমরা দেখতে পাই। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এই পাখা আকৃতির বসতি কিন্তু বর্ণনা করব। তোমরা দেখতে পাবে পাখা আকৃতির বসতিও আছে। তো এছাড়াও আরও অন্যান্য ধরনের আকৃতির নকশাগুলো তোমাদের সাথে আলোচনা করব। বন্ধুরা, 10 মিনিট স্কুলের ভূগোল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাশেদ। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। বন্ধুরা, আমি তোমাদের বসতি অধ্যায়টি পড়াচ্ছিলাম এবং এই অধ্যায়টি পড়াতে গিয়ে তোমাদের সাথে বসতি খুঁটিনাটি অনেক কিছু আলোচনা করেছি। আমরা পৌর বসতি নিয়ে আলোচনা করেছি, পৌর বসতিকে দুভাগে যে ভাগ করা যায় সেটি নিয়ে আলোচনা করেছি। আমরা বসতিকে দেখেছি বিক্ষিপ্ত বসতি, রৈখিক বসতি, তারপর হচ্ছে পুঞ্জীভূত বসতি, এগুলো আমরা দেখেছি, তাই না? তার পরবর্তীতে গ্রামীণ বসতির নকশা আমরা শুরু করেছিলাম। তো তারই হাত ধরে আজকের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের সাথে পুরো সবগুলো নকশা একসাথে আলোচনা করব না, একটা ভিডিওতে তোমাদের সাথে আগে নকশাগুলো আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা গ্রামীণ বসতির যে নকশাগুলো বাকি আছে সেই নকশাগুলো আজকের ভিডিওতে আলোচনা করব। তাহলে বন্ধুরা, আজকে আমরা গ্রামীণ বসতির নকশা আলোচনা করব, তবে সেটি হচ্ছে আজকে বাকি যেগুলো ছিল, বাকি যে 4টা ছিল সেই 4টি। বন্ধুরা, একটা ব্যাপার দেখো, আমরা এই যে বললাম যে নক্ষত্র আকৃতির বসতি বা পাখা আকৃতির বসতি, বা এর আগে আমরা দেখেছি বৃত্তাকার, চতুষ্কার, এই যে এগুলো একটা প্যাটার্ন, তাই না? আমাদের বসতিগুলো বিভিন্নভাবে বিন্যস্ত হয়ে এক ধরনের প্যাটার্ন তৈরি করে। ধরো আমার একটা বসতি এরকম তৈরি হলো, হ্যাঁ, এখন এই যে একটা বসতি তৈরি হচ্ছে, এরকম যদি একটা বসতি তৈরি হয়, দেখা গেল এটা হয়তো একটা বৃত্তাকার বসতি হয়ে গেল, একটা কাল্পনিকভাবে আমি বলে নিলাম এটা একটা বৃত্তাকার বসতি। তো এরকম আমার বসতিগুলো প্যাটার্নে এক ধরনের প্যাটার্নে সজ্জিত হয়ে একটা প্যাটার্ন গঠন করে। তো একটা হচ্ছে নক্ষত্র আকৃতির প্যাটার্ন, যেটিকে আমরা স্টার প্যাটার্ন সেটেলমেন্ট বলে থাকি। তো দেখো, যে গোষ্ঠীবদ্ধ বসতির বিন্যাস বিচ্ছুরিত আলোর মতো বহির্মুখী, অর্থাৎ দেখো তুমি যদি একটা লাইট ধরো, এটা যদি লাইটের মাঝের অংশ হয়, তার দিকে আলো চারপাশে ছড়িয়ে পড়ছে, এই যে ছড়িয়ে পড়ছে, তাহলে দেখো বিচ্ছুরিত আলোর মতো চারপাশে আলো বিচ্ছুরণ ঘটছে। এরকম দেখো আমার যে বসতিগুলো, সেই বসতিগুলো চারপাশে ছড়িয়ে পড়ছে। এই ধরনের কেন্দ্রবিমুখ বসতিকে আমরা নক্ষত্র আকৃতির বসতি বলি, অর্থাৎ কেন্দ্র থেকে চারপাশে বসতিগুলো ছড়িয়ে পড়ছে। এই ধরনের বসতিগুলোকে আমরা বলি যে কেন্দ্রবিমুখ বসতি। এবং আমরা দেখি কি কেন্দ্রস্থলে অপেক্ষাকৃত যে প্রাচীন বসতি, সেই বসতিগুলো আমরা দেখতে পাই। বন্ধুরা, এবং এদিকে দেখো বহির্মুখী যে বসতি, সেই বসতিগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং রাস্তা তো তোমাদেরকে একটু এই বুঝতেই পারছো যে এগুলো দিয়ে রাস্তা বোঝাচ্ছে। তো গ্রামাঞ্চলে যেখানে যাতায়াতের বন্দোবস্ত ভালো এবং রাস্তা পায়ে চলার পথের সংখ্যা বেশি, সেখানে স্থানীয় সুযোগ সুবিধা অনুযায়ী নক্ষত্র আকৃতির বসতি কিন্তু দেখা যায়। দেখো যেখানে কিনা হচ্ছে যাতায়াতের বন্দোবস্ত ভালো, রাস্তা ভালো বেশি আছে, পায়ে চলার পথের সংখ্যা আছে, সেখানে কিন্তু স্থানীয় সুযোগ সুবিধা অনুযায়ী নক্ষত্র আকৃতির বসতি আমরা দেখতে পারি। তো বন্ধুরা, আমরা দেখো এই যে নক্ষত্র আকৃতির বসতি সেটি সম্পর্কে একটা ওভারভিউ ধারণা আমরা পেয়ে গেলাম। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব যে এটির উদ্ভব কেন হয়। আগেই বলেছি যে ভূগোল প্রথমে জিজ্ঞাসা করে জিনিসটি কি, এই ফেনোমেনাটি কি, এরপর জিজ্ঞেস করে কেন। তো সেই কেনর উত্তরটা তোমাদের সাথে এখন দেব। প্রথম কথা, উদ্ভবের কারণ। সমতল ভূপ্রকৃতি নক্ষত্র আকৃতির বসতি গড়ে তোলার সহায়ক। দেখো এই ধরনের আমরা একটা জিনিস দেখলাম যে এই বসতিগুলো সবগুলোই প্রায় কি ছিল, যে সমতল ভূমিটি একটা সহায়ক একটা ভূমিকা পালন করেছে এই বসতিগুলো গড়ে তুলতে। তো আমরা যখন দেখছি যে তো সমতল ভূপ্রকৃতি নক্ষত্র আকৃতির বসতি গড়ে তোলার জন্য সহায়ক, অর্থাৎ যেটি কিনা সমতল হবে, উঁচু নিচু বা ধরো পাহাড়ি এই ধরনের ভূমিগুলো হবে না, সমতল ভূপ্রকৃতি হতে হবে। অনেকগুলো রাস্তা বা পায়ে চলা পথ, গরুর গাড়ি যাওয়ার পথের মিলনস্থল থেকে আলোচ্য বসতির সৃষ্টি হয়। দেখো অনেকগুলো পথ আছে, ধরো এটা একটা পথ, এটা একটা পথ আমরা দেখছি, ধরে নিয়ে একটা গরুর গাড়ির পথ, একটা পায়ে চলার পথ, এগুলো যে মিলনস্থল, এই মিলনস্থলের এই কেন্দ্রে আমাদের বসতিগুলো, দেখো আমরা জানি কি কেন্দ্রস্থলে কি প্রাচীন বসতিগুলো থাকে, এই বসতিগুলো গড়ে উঠেছে। তারপর এগুলো হাত ধরে পরবর্তীতে আস্তে আস্তে বসতিগুলো বিচ্ছুরিত হয়েছে বা বহির্মুখী আরও নতুন নতুন বসতি তৈরি হয়েছে। এই ধরনের পদ্ধতি, এই ধরনের যে বিন্যাস, এই বিন্যাসটিকে আমরা বলি নক্ষত্র আকৃতির বসতি। দ্বিতীয়, বন্ধুরা আমরা হচ্ছে এরপর যেটি দেখলাম সেই বসতির যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো যদি একটু আমরা দেখার চেষ্টা করি। প্রথমত, যে কোনো বসতির অন্তর্গত সব বাড়িঘর একই সময় নির্মিত হয় না, ঠিক আছে? এখানে যে বসতি আছে সেখানে কিন্তু সবগুলো ঘর বাড়ি একই সময় নির্মিত না। আমরা দেখেছি কেন্দ্রের দিকে একটু প্রাচীন বসতিগুলো থাকে, আর যত নতুন বাইরের দিকে যাবে তত নতুন বসতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? এবং বসতির মধ্যে কিন্তু নতুন বাড়িঘর থাকে, তেমনি পুরনো বাড়িঘরও কিন্তু আমরা দেখতে পাই। সবগুলোর কিন্তু আমরা একটা
এখানে মেলবন্ধন আমরা দেখতে পাচ্ছি। সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে নক্ষত্র আকৃতিযুক্ত বসতির কেন্দ্রস্থলে থাকে পুরনো ঘরবাড়ি এবং কেন্দ্রস্থল থেকে যত দূরে যাবে রাস্তার ধার বরাবর বাইরের দিকে ছড়িয়ে পড়া বসতি অংশগুলো থাকে নতুন বাড়িঘর। দেখো একটা ব্যাপার, দেখো এখানে যে বাড়িঘরগুলো ছড়িয়ে পড়েছে এই বাড়িঘরগুলো কিন্তু বেশিরভাগই রাস্তার ধার বরাবরই কিন্তু ছড়িয়ে পড়েছে। একটা দেখো এইভাবে কিন্তু ছড়িয়ে পড়া হারটি বেশি। তো এই যে এখানে দেখো এখানে তো আরও ভালোভাবে দেখা যাচ্ছে, তাহলে এই যে ছড়িয়ে পড়েছে তো এইগুলোকে আমরা নক্ষত্র আকৃতি বলতে পারি, যেটিকে আমরা স্টার শেপ। আমি এখন স্টার কি আঁকতে পারবো এই জায়গায়? দেখি, এই যে আমি, হ্যাঁ বন্ধুরা স্টার শেপ আঁকলাম। তোমরা দেখো এগুলো যদি রাস্তা কেন্দ্রস্থল যদি এটা হয় তাহলে চারপাশ দিয়ে তোমার যে বসতিগুলো বিস্তৃত হয়েছে বিচ্ছুরিত হয়েছে এগুলোকে আমরা বিচ্ছুরিত আলোর মতো সজ্জিত সেগুলোকে আমরা নক্ষত্র আকৃতির বসতি হিসেবে কিন্তু অভিহিত করে থাকি। তাহলে বন্ধুরা আমরা এরপর আর একটা বৈশিষ্ট্য আছে, সেটি হচ্ছে যে এই আলোচ্য জনবসতির কেন্দ্রে গোষ্ঠীবদ্ধ বসতি এবং পথের ধার বরাবর রৈখিক বসতি কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। আমরা এই যে বসতি সেই বসতির কেন্দ্রে আমরা গোষ্ঠীবদ্ধ বসতি দেখি। দেখো একেবারে এই যে মাঝে আমি একটু সবগুলো রং মুছে দিই তাহলে বুঝতে পারবে। সবগুলো রং যখন মুছে দিলাম দেখো এই কেন্দ্রে পুঞ্জীভূত বসতি বা গোষ্ঠীবদ্ধ বসতি দেখতে পাচ্ছি, তাই না? আর যত দূরে যাচ্ছি দেখো রাস্তার ধার বরাবর অর্থাৎ রৈখিক বসতি আমরা দেখতে পাই। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা যে আমরা এখানে দুই ধরনের বসতির যে আকৃতি আমরা যে বিন্যাস পড়েছিলাম সেই বিন্যাসের আমরা দুই ধরনের বিন্যাসে কিন্তু আমরা এই নক্ষত্র আকৃতির বসতিতে দেখতে পাচ্ছি। এরপরে বন্ধুরা আমি যে তোমাদেরকে বলেছিলাম পাখা আকৃতির বসতি, সেই পাখা আকৃতির বসতি নিয়ে তোমাদের সাথে বাকিটি বলার কথা। বন্ধুরা এখন হচ্ছে পাখা আকৃতির বসতি বলবো। তো পাখা আকৃতির বসতির আগে আমরা হচ্ছে শঙ্কু আকৃতির বসতি বা পাখা আকৃতির বসতি সেটি যেটি হোক সেটি সম্পর্কে একটু যদি আমরা বলি। প্রথমত দেখো যে গোষ্ঠীবদ্ধ বসতির আকৃতি শঙ্কুর মতো তাকে পাখা আকৃতি বা শঙ্কু আকৃতির বসতি বলে। পাখা আকৃতির বসতি এবং শঙ্কু আকৃতির বসতির নাম সেম, ঠিক আছে? শঙ্কু আকৃতির বসতি বলে এই ধরনের বসতিকে। দেখো একটা পাখার মতো একটা বিন্যাস কিন্তু তৈরি হয়েছে। দেখো আমরা এখানে রাস্তা দেখতে পাচ্ছি, একটা নদী দেখতে পাচ্ছি, এদিকে আমরা লেখা একটা কাল্পনিক সীমানা আমরা দেখতে পাই, তাই না? তো নদীর বাঁক বা স্বাভাবিক বাঁধকে ধরো এই যে নদীর বাঁকগুলো থাকে সেই বাঁকগুলোতে চিন্তা করো, এই যে বাঁকগুলোতে কিন্তু আমরা এই ধরনের বা স্বাভাবিক বাঁধ ন্যাচারাল লেভি আমি বলেছিলাম তোমাদেরকে না যে নদীর এই যে দুইটা পার সেগুলো সবচেয়ে উঁচু থাকে এবং এই যে উঁচু পারগুলোকে আমরা প্রাকৃতিক বাঁধ বলি বা ইংরেজিতে ন্যাচারাল লেভি বলি। এইগুলোতে আমরা পাখা আকৃতির অনেক বসতি কিন্তু বাংলাদেশে দেখতে পাই। তাহলে এইভাবে কিন্তু পাখা আকৃতির বসতিগুলো গড়ে উঠেছে। তো কীভাবে গড়ে ওঠে, কেন গড়ে ওঠে সেটি একটু জানি আমরা। বন্ধুরা দেখো প্রথমে আমরা যদি দেখি যে সমুদ্র উপকূল, সমতল ভূমি, স্বাভাবিক বাঁধ, নদীর বাঁক প্রভৃতি ভূপ্রকৃতি এবং ভূমিরূপ পাখা আকৃতির বসতি গড়ে তোলার জন্য খুবই সহায়ক। তো তাহলে আমরা শঙ্কু আকৃতির বা পাখা আকৃতির বসতি দেখি সাধারণত সমুদ্র উপকূল, সমতল ভূমি, স্বাভাবিক বাঁধ, নদী বাঁক এইসব অঞ্চলগুলোতে। এরপরে বসতির অন্তর্গত রাস্তা, পায়ে চলা পথ ইত্যাদির বিন্যাস শঙ্কু আকারের হলে বা পাখা আকারের হলে তাকে আমরা পাখা আকৃতির বসতিগুলো কিন্তু বলে থাকি। দেখো আমাদের যে রাস্তা, এই যে রাস্তাগুলো দেখো একটা পাখার মতো একটা আকৃতি, এই যে এখানে একটা রাস্তা এসছে, এখানে একটা রাস্তা এসছে, এখানে একটা রাস্তা এসছে এবং এই বসতিটি এই জায়গায়, তাহলে একটা দেখো একটা পাখার মতো, তুমি একটু চিন্তা করো জিনিসটা, একটু পাখার মতো একটা আকৃতি তৈরি হয়েছে বা শঙ্কু, একটা কোণ। শঙ্কু মানে কি? কোণ, ঠিক আছে? যে কোণ আকৃতি, দেখো এই যে কোণ আকৃতি হয়েছে না? তোমরা তো নিশ্চয়ই কোণ আইসক্রিম খেয়েছো, তাহলে দেখো এই যে কোণ আকৃতি হয়েছে, তাহলে এই যে যেহেতু হয়েছে শঙ্কুর মতো বা পাখার মতো, এই জন্যে এই ধরনের বসতিগুলোকে আমরা পাখা আকৃতি বা শঙ্কু আকৃতির বসতি হিসেবে কিন্তু অভিহিত করে থাকি। তাহলে বন্ধুরা আমরা উদ্ভবের কারণ পড়লাম, এখন আমরা একটু বৈশিষ্ট্য দেখে দিই। প্রথম হচ্ছে বসতির কেন্দ্রবিন্দুতে জলাশয় থাকে, কুয়া থাকে, মন্দির থাকে, মসজিদ ইত্যাদি ধর্মীয় স্থান এবং বাগান থাকতে পারে। অর্থাৎ এই ধরনের বসতির কেন্দ্রবিন্দুতে আমরা জলাশয়, কুয়া, মন্দির, মসজিদ, ধর্মীয় স্থান এগুলো কিন্তু গড়ে উঠতে দেখি এই জায়গাগুলোতে। এবং এই ধরনের গ্রামের কেন্দ্রস্থল বা গ্রামের একদিকে অনেকগুলো রাস্তা একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হওয়ার সম্ভাবনা থাকে। দেখো এইখানে কি হয় যে এই যে অনেকগুলো রাস্তা, এই যে একটা রাস্তা, এইখান দিয়ে একটা রাস্তা এসছে, এখান দিয়ে একটা রাস্তা এসছে, এই যে রাস্তাগুলো এসছে এখানে এসে দেখো একটা জায়গায় মিলিত হয়েছে একটা কেন্দ্রস্থলে। হ্যাঁ, একটা গ্রামের কেন্দ্রস্থলে মিলিত হতে পারে, আবার গ্রামের একদিকে অনেকগুলো রাস্তা এসে একটা নির্দিষ্ট বিন্দুতেও মিলিত হতে পারে। এইভাবে কিন্তু রাস্তাগুলো মিলিত হয়ে শঙ্কু আকৃতির একটা বসতি বা পাখা আকৃতির বসতিগুলো কিন্তু তৈরি করছে। তাহলে বন্ধুরা আমরা শঙ্কু আকৃতির বসতি বা পাখা আকৃতির যে বসতি পড়েছি সেই বসতিটি কিন্তু আমরা পড়ে নিলাম। এখন আমি তোমাদের সাথে দেখাবো টি
টি বা ওয়াই আকৃতির বসতি। টি বা ওয়াই আকৃতি বুঝতেই পারছো যে ইংরেজি যে শব্দ, দুঃখিত, ইংরেজি যে বর্ণ টি এবং অথবা ওয়াই, এটা তো আমরা জানি। এই ধরনের যে বসতিগুলো দেখি এই আকৃতি, সেগুলোকে আমরা টি বা ওয়াই আকৃতির বসতি বলি। দেখো পরিবহন, বন্ধুরা এখানে ঠিক আবার মূর্ধন্য আছে, এটা দন্তন্য, আমি দন্তন্য প্রেফার করি, তোমাদের বইয়ে মূর্ধন্য দেওয়া, তবে দন্তন্য দেওয়াটাই ভালো। দেখো পরিবহন পথের বিন্যাসের প্রভাবে যে দণ্ডাকৃতি বা রৈখিক বসতির আকার ইংরেজি অক্ষর টি এর মতো, তাকে আমরা টি আকৃতির বসতি বলি। অর্থাৎ যেখানে আমরা এই প্রথমত একটা ব্যাপার দেখো যে এই যে বসতিগুলো সবগুলো কিন্তু রাস্তার ধার ধরে রৈখিকভাবে কিন্তু বিন্যস্ত হয়েছে। দেখো এই যে রাস্তার ধার, দেখো এই যে রাস্তার ধার দিয়ে কিন্তু রৈখিকভাবে বিন্যস্ত হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ, তাই না? সবগুলো কিন্তু রৈখিকভাবে বিন্যস্ত হয়েছে। তাহলে এতটুকু বুঝতে পারছি যে এইখানে যে আমরা বসতি দেখি বিন্যাস, সেটি মূলত দণ্ডাকৃতি বা রৈখিক বসতি মূলত। তো এইভাবে বিন্যস্ত হয়ে যখন এটা টি এর মতো গঠন করে, তখন তাকে আমরা টি আকৃতির বসতি বলি। যখন সেটি ওয়াই আকৃতির বসতি গঠন করে, তখন তাকে আমরা ওয়াই আকৃতির বসতি বলি। অর্থাৎ রাস্তা যখন টি এর মতো যাচ্ছে এবং তার হাত ধরে যখন এই ধরনের রৈখিক বসতিগুলো গড়ে উঠছে তার চারপাশ দিয়ে, তখন টি আকৃতি হচ্ছে। এবং রাস্তা যখন ওয়াই আকৃতির হচ্ছে, তখন দেখো কি হচ্ছে, ওয়াই আকৃতির বসতিগুলো গড়ে উঠছে এই রাস্তার ধার ধরে রৈখিকভাবে। তাহলে বন্ধুরা আমরা টি এবং ওয়াই আকৃতির বসতি কি সে সম্পর্কে জানলাম। এখন আমরা একটু উদ্ভবের কারণ, কেন আমরা টি বা ওয়াই আকৃতির বসতি দেখে থাকি। তো দেখো টি বসতির ক্ষেত্রে একটি রাস্তা বা পরিবহন পথের সঙ্গে অন্যটি সমকোণে মিলিত হয়। দেখো যখন টি বসতি হয়, এই যে টি যেটা হলো, দেখো এর সাথে একটা মিলিত হয়েছে, তার মানে এটা লম্ব হয়েছে কিন্তু, তাই না? তার মানে যে সমকোণ, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে দেখো টি আকৃতি বসতির ক্ষেত্রে একটি রাস্তা বা পরিবহন পথের সঙ্গে অন্যটি কী করছে, সমকোণে মিলিত হচ্ছে। ফলে পথের ধারে গড়ে ওঠা ঘরবাড়ি টি আকৃতি কিন্তু ধারণ করে। অপরদিকে ওয়াই আকৃতির বসতির ক্ষেত্রে তিনটি রাস্তা, তাহলে দেখো এইখানে হচ্ছে দুটি রাস্তা টিতে, আর ওয়াইয়ের ক্ষেত্রে দেখছি আমরা তিনটি রাস্তা। হ্যাঁ, এই যে তিনটি রাস্তা আমরা দেখতে পাচ্ছি। তো এই যে তিনটি রাস্তা একে অন্যের সঙ্গে স্থূলকোণে মিলিত হয়। স্থূলকোণ কাকে বলে বলো তো? 90 ডিগ্রি থেকে বড় কোণ, যেটি 90 ডিগ্রি থেকে যে কোণগুলো বড়, আমি একটু লিখি, 90 ডিগ্রি থেকে বড় কোণ। আমরা 90 ডিগ্রি থেকে ছোট কোণগুলোকে বলি সূক্ষ্ম কোণ। তোমরা অবশ্যই এগুলো গণিতে পড়ে এসছো। 90 ডিগ্রি সমান যে কোণ সেটিকে বলি সমকোণ, আর 90 ডিগ্রি থেকে বড় কোণকে বলি আমরা স্থূলকোণ। তো এই যে স্থূলকোণ, দেখো এখানে যে কোণটা, এটা নিশ্চয়ই 90 ডিগ্রি না, এটা 90 ডিগ্রি থেকে অনেক বেশি বড়, এটা 90 ডিগ্রি থেকে বড়। তো দেখো একে অন্যের সঙ্গে একটি স্থূলকোণে কিন্তু মিলিত হচ্ছে। যে তিনটা রাস্তা একে অন্যের সাথে স্থূলকোণে মিলিত হচ্ছে, এবং এই তিন রাস্তা মোড় বা মিলনস্থলকে কেন্দ্র করে গড়ে ওঠে ওয়াই আকৃতি ধারণ করে। তাহলে দেখো আমরা দেখছি টি আকৃতিতে হচ্ছে 90 ডিগ্রি কোণে রাস্তাগুলো মিলিত হয়, এবং অর্থাৎ 90 ডিগ্রি বা সমকোণে মিলিত হচ্ছে। অপরদিকে ওয়াই আকৃতির বসতি যদি আমরা দেখি, তাহলে ওয়াই আকৃতির বসতিতে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের বসতিতে সাধারণত যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো স্থূল কোণে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বেশি কোণে কিন্তু মিলিত হয়ে তারপর এই ধরনের বসতি কিন্তু গড়ে তোলে। অর্থাৎ এই ধরনের বসতিকে এই জন্য আমরা টি বা ওয়াই আকৃতির বসতি হিসাবে অভিহিত করে থাকি। তাহলে বন্ধুরা আমরা টি বা ওয়াই আকৃতির বসতি সম্পর্কে জানলাম। এখন আমরা টি বা ওয়াই আকৃতির বসতির যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য সম্পর্কে একটু জেনে নিই। চলো বন্ধুরা, টি এবং ওয়াই আকৃতির বসতি দণ্ডাকৃতি বা রৈখিক হয়, যেটি একটু আগে বলেছি। দেখো রৈখিক বসতি কি, যখন একটা রাস্তা বা নদীর চারপাশ দিয়ে এরকম যখন বসতি এটির ধার দিয়ে যখন বসতিগুলো বিন্যস্ত হয় বা গড়ে ওঠে, তখন এই ধরনের বসতিকে আমরা বলি রৈখিক বসতি। তো আমরা যদি টি বা ওয়াই আকৃতির বসতি দেখি, দেখো এই দুই বসতিতে আমরা দেখতে পাচ্ছি যে এই রাস্তা, এই বাড়িঘরগুলো রাস্তাকে একেবারে রাস্তা রেখাকে বরাবর কিন্তু এই বাড়িঘরগুলো বা বসতিগুলো গড়ে উঠেছে, বা ওয়াই আকৃতি তো সেমভাবে আমরা দেখতে পাচ্ছি। এই জন্যে টি এবং ওয়াই আকৃতির বসতি হচ্ছে দণ্ডাকৃতি বা রৈখিক প্রকৃতির, হ্যাঁ, যেটাকে আমরা ইংরেজিতে লিনিয়ার বলছি, লিনিয়ার সেটেলমেন্ট আমরা দেখি। তো এরপরে এই ধরনের বসতি রাস্তার ধার বরাবর ক্রমশ লম্বা অর্থাৎ প্রলম্বিত হতে থাকে। এই ধরনের যে বসতিগুলো আছে, এই ধরনের বসতি কী করে বলো তো, রাস্তার ধার বরাবর ক্রমশ লম্বা অর্থাৎ প্রলম্বিত হয়। এই যে দেখো এইখানে, দেখো ধরো এখানে বসতি এসছে, এই বসতি সামনের দিকে রাস্তার ধার বরাবর সামনের দিকে কিন্তু আরও যেতে পারবে। এই রাস্তার যত দূর যাবে এই পর্যন্ত কিন্তু বসতিও যেতে পারবে। অর্থাৎ রাস্তার সাথে সাথে কিন্তু এই ধরনের বসতি প্রলম্বিত হচ্ছে বা সামনের দিকে আগাচ্ছে। এরপরে বন্ধুরা আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আকৃতিবিহীন বসতি। আকৃতিবিহীন বসতিও তো হতে পারে, যে কোনো বিক্ষিপ্ত জনবসতির কোনো আকার নেই, তাকে আমরা আকৃতিবিহীন জনবসতি বলি। অর্থাৎ যে ধরনের বিক্ষিপ্ত জনবসতির কোনো আকার নাই। দেখো এটা কি কোনো আকার আছে? তুমি এটাকে কি গোল করতে পারবে? একটু দেখি আমরা,
এটাকে গোলও করা সম্ভব না। এটাকে কি বর্গাকৃতি করতে পারবে? এটাকে বর্গাকৃতিও সম্ভব না। এটাকে চতুর্ভুজ আকৃতি করা সম্ভব না, অর্থাৎ এটার কোনো আকৃতি নেই। এই জন্য এই ধরনের আকৃতি এই ধরনের বসতবাড়িগুলোকে আমরা বলি বা বসতিকে আমরা বলি আকৃতিবিহীন বসতি, ইংরেজিতে যেটিকে আমরা বলি প্যাটার্নলেস সেটেলমেন্ট। তো দেখো বন্ধুরা, এই ধরনের বসতি আমরা কোথায় দেখি? পাহাড়, অর্থাৎ যে জায়গাগুলোতে বসতি গড়ে ওঠা কঠিন। আমরা জানি কি যে বন্ধুর ভূপ্রকৃতিমূলক জায়গাগুলোতে বা গভীর অরণ্যে, যেখানে কি জলবায়ুভাবে খুব চরমভাবাপন্ন জলবায়ু আছে, এই সব জায়গাগুলোতে আমরা দেখি খুব বিক্ষিপ্ত জলবায়ু বা বিক্ষিপ্ত বসতি বা বিচ্ছিন্ন বসতি গড়ে উঠতে, ঠিক আছে, বা ডিসপার্স সেটেলমেন্ট আমরা দেখি। তো দেখো তেমনি পাহাড়ে, অর্থাৎ পাহাড়ে আমরা দেখি যে বাড়িঘর একদম অনেক দূরে দূরে থাকে, তাই না, একে অপরের থেকে বসতিগুলো। মালভূমিতে বা জঙ্গলে এইসব এলাকায় কিন্তু বিক্ষিপ্তভাবে ঘরবাড়ি গড়ে ওঠে, এবং এই জন্যে এইসব এলাকাগুলোর যে বসতি, সে বসতিগুলো আসলে কোনো নির্দিষ্ট আকার পায় না, বরঞ্চ এগুলো একটা আকৃতিবিহীন বসতি আমরা এইসব অঞ্চলে দেখতে পাই। এবং এটির কারণ আসলে এইখানের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য থেকে শুরু করে তাদের যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো কিন্তু একটা বড় ভূমিকা পালন করছে এই ধরনের বিক্ষিপ্তভাবে বসতি গড়ে তোলার ক্ষেত্রে। বন্ধুরা, আমরা এই ধরনের বসতি কোথায় দেখি? হিমালয় পর্বত, ছোট নাগপুর মালভূমি প্রভৃতি অঞ্চলে কিন্তু আমরা বহু আকৃতিবিহীন বসতি দেখতে পাই। তাহলে দেখো, আমরা সেই যে উদাহরণ যখন দেখলাম তখনও দেখতে পাচ্ছি যে আমরা হিমালয় পর্বত, ছোট নাগপুর মালভূমি এইসব অঞ্চলে কিন্তু আমরা বহু আকৃতিবিহীন যে বসতি, সেই বসতি কিন্তু আমরা দেখতে পারি। তো আমরা একটু আকৃতিবিহীন বসতির বৈশিষ্ট্যগুলো নিয়ে যদি আলোচনা করি, প্রথমেই বন্ধুর ভূপ্রকৃতি, উচ্চ মালভূমি, ঘন অরণ্য, নাগরিক সুযোগ সুবিধার অভাব ইত্যাদি কারণে বিক্ষিপ্ত এবং আকৃতিবিহীন বসতির উদ্ভব হয়। একটা জিনিস দেখো, যেখানে বন্ধুর ভূপ্রকৃতি মানে কি? বন্ধুর জিনিসটা মানে কি? উঁচু নিচু এরকম, অর্থাৎ পাহাড়ি ভূমি হতে পারে, উঁচু নিচু ভূমি হতে পারে। তো এই জায়গাগুলোতে তোমার যে কৃষিকাজের সুবিধা নেই ঠিকঠাকভাবে, তোমার পরিবহন বা যাতায়াত ব্যবস্থার সুবিধা নেই ঠিকঠাকভাবে, এই জন্য এই জায়গাগুলোতে কিন্তু আমরা বসতি তত বেশি গড়ে উঠতে দেখি না। আমরা সমতলে সাধারণত অনেক বেশি বসতি গড়ে উঠতে দেখি। আবার উচ্চ মালভূমি যেগুলো আছে, ঠিক আছে, সেই উচ্চ মালভূমিগুলোতে আমরা দেখি ঢাল একটু বেশি থাকতে পারে, সেই জায়গাগুলোতে আমরা এই ধরনের বসতি দেখি না। ঘন অরণ্য, সুন্দরবনের কথা চিন্তা করো বা অ্যামাজনের কথা চিন্তা করো, তো এত ঘন অরণ্যে কি আমরা অনেক বেশি বসতি দেখি? আমরা দেখি না। তোমরা বাংলাদেশের মানচিত্র যদি দেখো, পপুলেশন ডেন্সিটি ম্যাপটি যদি দেখো, তাহলে দেখবে সুন্দরবনের ওই অঞ্চলগুলোতে কিন্তু জনসংখ্যার ঘনত্ব বেশ কম। নাগরিক সুযোগ সুবিধার অভাব থাকে, ঠিক আছে, নাগরিক সুযোগ সুবিধার অভাবে আমরা এই ধরনের বসতি কিন্তু আমরা দেখতে পাই। অর্থাৎ যেখানে নাগরিক সুযোগ সুবিধা নেই সেখানে কি মানুষ যাবে? মানুষ সেইখানেই থাকতে চায় যেখানে সে সুযোগ সুবিধা থাকবে, যেখানে সে হাতের নাগালেই তার সকল ধরনের যে সুযোগ সুবিধা সেগুলো পাবে, সেখানে সে থাকতে চেষ্টা করবে। বলেছিলাম না একবার যে যেখানে কলকারখানা গড়ে ওঠে তার আশেপাশে অনেক বসতি দেখি কেন? যে মানুষ তার যাতায়াত খরচটা কমাতে চায়, এবং এই কমাতে গিয়ে সে এমন জায়গায় থাকতে চায় যেটি কিনা তার বাসা থেকে কাছে, অর্থাৎ দুঃখিত, তার কর্মস্থল থেকে কাছে, টাকা যাতায়াত খরচ বাঁচাতে চায়, এছাড়া খুব দ্রুত কর্মস্থলে পৌঁছাতে চায়। এই ধরনের কারণে কিন্তু আমরা দেখি যে কলকারখানাগুলো আছে বা যে শিল্পাঞ্চলগুলো আছে সেগুলো আশেপাশে কিন্তু অনেক বসতি গড়ে উঠতে দেখি। কিন্তু যেখানে এই ধরনের নাগরিক সুযোগ সুবিধা নেই সেখানে কিন্তু আমরা এই ধরনের বসতি গড়ে উঠতে দেখি না। দুঃখিত বন্ধুরা, মানে এই ধরনের না, আকৃতিবিহীন না, যেখানে নাগরিক সুযোগ সুবিধা কম সেখানে কিন্তু আমরা বিক্ষিপ্ত জনবসতি দেখি, আমরা কিন্তু সেখানে পুঞ্জীভূত জনবসতি দেখি না। এবং যার ফলে সেখানে যখন হচ্ছে এই ধরনের বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে তখন কিন্তু এই বসতিটি আকৃতিবিহীন বসতিতে রূপ লাভ করে। দেখো, এই ধরনের আকৃতিবিহীন বসতি নেতিবাচক পরিবেশে স্থানীয় সুবিধার সদ্ব্যবহার করে মানুষ ছোট ছোট পল্লী গড়ে তোলে, যেটাকে আমরা হ্যামলেট বলি। হ্যাঁ, এই ধরনের আকৃতিবিহীন বসতি কিন্তু নেতিবাচক পরিবেশে তবে কি করে? স্থানীয় সুবিধার সদ্ব্যবহার করে। ওই নেতিবাচক পরিবেশে যে স্থানীয় সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলোর সদ্ব্যবহার করে মানুষ কি করে? ছোট ছোট পল্লী বা হ্যামলেট গঠন করে। এবং স্বভাবতই এই পল্লী বা ক্ষুদ্র বসতির কোনো সুনির্দিষ্ট জ্যামিতিক আকৃতি নেই, কারণ আমরা আকৃতিবিহীন বসতি পড়ছি। এবং এরপরে আমরা বন্ধুরা বৈশিষ্ট্য দেখব। আকৃতিবিহীন বসতি বিক্ষিপ্ত ধরনের হয়, ডিসপার্সড যেটি বলেছি, তাই না, যে কোনোটা আসলে একটা উপরের থেকে বাড়িঘরগুলো অনেক দূরে থাকে। এখানে নিত্য প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাব আছে, কারণ যেহেতু একটা উপরের থেকে অনেক দূরে থাকে তার মানে তোমার সেখানে যে সাধারণ সুযোগ সুবিধাগুলো থাকে সেখানে কিন্তু সেগুলো থাকবে না। অনেক বেশি দোকান থাকবে না, চিকিৎসালয় থাকবে না, তোমার স্কুল হয়তো বা থাকবে না, কারণ সেখানে তো মানুষ হয়তো নেই, তার জন্য নিত্য প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাব কিন্তু রয়েছে। এই বসতিগুলো অনেক ক্ষেত্রে সমাজে পিছিয়ে পড়া লোকজন কিন্তু বাস করে। আমরা আমাদের বাংলাদেশে যদি দেখি যে এই পাহাড়ি অঞ্চলগুলোতে, পাহাড়ের একেবারে যে প্রত্যন্ত অঞ্চলগুলো আছে বা দুর্গম অঞ্চলগুলো আছে, সেই দুর্গম অঞ্চলগুলোতে দেখি সাধারণত একটু পিছিয়ে পড়া মানুষেরাই তো থাকে, তাই না? তারা অনেক পিছিয়ে গেছে। তো পিছিয়ে পড়া মানুষজন থাকে, এটি আসলে
এই জন্য হয়েছে যে কারণ তাদের ওই জায়গাটিতে সুযোগ সুবিধা নেই, এই জন্য তারা পিছিয়ে গেছেন। ঠিক আছে? সুন্দরবনে আমরা দেখি মানুষ ওখানে যারা আছে তারা কিন্তু বেশ পিছিয়ে পড়া লোকজনই কিন্তু বাস করছে। তাহলে বন্ধুরা আমরা তো দেখলাম যে বসতিগুলো দেখো, বসতির সাথে সাথে কিন্তু আমরা একটা বসতি দেখে সেই বসতির প্যাটার্ন দেখে সেখানে কি ধরনের কাজ হয়, কি ধরনের মানুষ থাকে সেগুলো কিন্তু আমরা বলে দিতে পারছি। এটি আসলে জিওগ্রাফি বা ভূগোলের কিন্তু একটা সৌন্দর্য। তো বন্ধুরা আমরা গ্রামীণ বসতির নকশা সম্পর্কে জেনে নিলাম। আশা করি গ্রামীণ বসতির নকশাগুলো পড়ে তোমাদের ভালো লেগেছে। পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য তোমাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ।